আজকের বিষয় পোয়েম সি ফিভার, প্রোজ দ্য ক্যাট। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। প্রতিদিনের মতো আজও দুপুর 1টায় কোচিং ক্লাস নিয়ে হাজির আমি পায়েল। কোচিং ক্লাস কেন? তোমাদের জন্য, যারা বাড়িতে বসে রয়েছো, ভাবছো লকডাউনে স্কুল বন্ধ, তাহলে পড়াশোনা কিভাবে হবে, সিলেবাস কিভাবে শেষ হবে, এই নিয়েই চিন্তা চলছে। তবে না, চিন্তা করার কোনো দরকার নেই, বরং আমাদের পরামর্শ, আমাদের সঙ্গে থাকো, আমাদের কোচিং ক্লাসের সঙ্গে থাকো, তাহলেই দেখবে পড়া হচ্ছে, সিলেবাসও শেষ হয়ে যাচ্ছে এবং নিজেদেরকে খুব সুন্দর করে তোমরা তৈরি করতে পারছো। এবং প্রথমেই যেমনটা জানালাম, আজ ইংরেজি পড়বো, পোয়েম এবং প্রোজ, এবং অবশ্যই পড়ানোর জন্য আমাদের সঙ্গে আজও টিচার রয়েছেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন হিমাদ্রি ভট্টাচার্য, মিত্র ইনস্টিটিউশন, ভবানীপুর। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের কোচিং ক্লাসে। আপনি যখন আছেন, ক্লাসও রয়েছে, স্টুডেন্টরাও রয়েছে এবং ব্ল্যাকবোর্ডও রয়েছে, তাহলে আর সময় নষ্ট না করে বরঞ্চ আমরা পড়াশোনা শুরু করি। প্রথমে আমরা পড়ব পোয়েম। ঠিক শুরু করা যাক স্যার। থ্যাংক ইউ। গুড আফটারনুন টু অল মাই স্টুডেন্টস অ্যান্ড মাই colleagues and fellow teachers. John Masefield, Sea Fever. Now, this is a poem which primarily deals with the irresistible desire of the poet to go to the sea. He would like to be in the sea, to enjoy the sea and the ambience of the sea, so that his eternal desire will get satisfied. But simultaneously, he is trying his level best to make it out that his desire to be in the sea is almost like a fever. Now, the title is very important. তোমরা খেয়াল করে দেখো যে টাইটেলটার মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে, সি ফিভার। ফিভার মানে কি? একটা ফিভারিশ স্টেট বা স্টেট অফ ইলনেস। কিন্তু এখানে ইলনেসটাকে কিভাবে দেখানো হচ্ছে, ধরো খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। হয়তো কেউ ফুচকায় ঝাল খেতে ভালোবাসো, তারা হয়তো সে বলছে আরও ঝাল দাও, হয়তো ঝালটার ফলে তার চোখ দিয়ে জল পড়ছে, তাও সে বলছে আরেকটু ঝাল দাও, আরেকটু খাই। এই ফিভারিশ স্টেটটা, এটাও কিন্তু একটা অ্যান্টিসিপেশন যে কবি দুবার অলরেডি মেসফিল্ড ওয়াজ ইন দ্য সি। ওনার ফার্স্ট ভয়েজ ছিল চিলিতে, তখন হি সাফার্ড ফ্রম সি সিকনেস। ইন হিজ নেক্সট ভয়েজ হি ওয়েন্ট টু নিউ ইয়র্ক and he thought that it would be better to be a writer to earn fame than be a seamariner. Yet, while he was in the city, he thought that it was perhaps better to go for the voyage again. Why? Because to him it appeared that to be on the sea is to be on the prime of life. Here we can simply think of Ulysses. তোমরা হয়তো অনেক বাচ্চা, তোমরা হয়তো ইউলিসিসের নাম শোনোনি। দুটো মহাকাব্য গ্রিসে আছে, একটার নাম দ্য ইলিয়াড, একটা দ্য অডিসি। এই দ্য অডিসিতে যিনি হিরো, তারই নাম হচ্ছে অডিসেউস বা ইউলিসিস। এই ইউলিসিসের মধ্যেও এটা দেখা যায়, হি উড লাইক টু গো বিয়ন্ড দ্য স্ট্রেটস অফ জিব্রাল্টার। বলাই হচ্ছে হি উড লাইক টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। তেমনি এখানেও জন মেসফিল্ড, in spite of being on the land, he thought that it would have been better if he could go to the sea voyage again, and he could feel a sense of irresistible desire and an unflinching longing to be on the sea. I must go down to the seas again. একটা জিনিস তোমাদের সামনে বই থাকলে খোলো পেজ 48, and you will find that the three stanzas begin with the same conviction, I must go down to the seas again. এই যে কনভিকশনটা, এটাকে বলা হয় মেটাফরিক্যালি, মানে যদি তোমরা জানো হয়তো যে আমরা অনেক সময় অলংকার ইউজ করি। অলংকার ইউজ করি এই কারণে যে মহিলারা অলংকার কেন পরেন? ইন অর্ডার টু বিউটিফাই দেমসেলভস। ঠিক তেমনি কবিরা কবিতার মধ্যে অনেক অলংকার ইউজ করেন একটাই কারণে, যাতে খুব সহজে তারা মনের ভাবটা আরও সুন্দরভাবে প্রকাশ করতে পারেন। এই যে ধরো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এইটাকে রেটরিক্যালি বলা হয়। দেখো তিনটে স্ট্যান্জাই এই একই জিনিস দিয়ে আরম্ভ হচ্ছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। তার মানে মেন ক্লজটা রিমেন্স দ্য সেম, এবং এটাকে বলা হয় অ্যানাফোরা। তাহলে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। আচ্ছা, অ্যানাফোরা বানানটা আমি বরং লিখে দিই, ইট উড হ্যাভ বিন বেটার। লিখে লিখে পড়াটা অনেকটা সুবিধা হয়, যারা স্টুডেন্টরা রয়েছে তারাও খুব সুন্দর করে সেটাকে নিতে পারবে, আর স্পেলিং ওইটাও ম্যাটার করে। হ্যাঁ, অ্যানাফোরা। আচ্ছা,
তাহলে I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a start to steer her by. এই যে ধরো tall ship কেন? Why does the poet think that the ship must be tall? Tall মানে কি? এখানে একটা মানে উঁচু জাহাজ তা কিন্তু নয়. It refers to a sense of security that the poet would like to have, a sense of security that the poet wants to have. তাহলে এই যে সেন্স অফ সিকিউরিটি, খেয়াল করো যে এক সময় বলা হচ্ছে যে উনি সিতে যাবেন, তাই একটা জিনিস জানবে যে সিতে আমরা ল্যান্ডেড লাইফে যখন থাকি তখন আমরা কিন্তু অনেক বেশি সিকিউর। কেন? কারণ পায়ের তলায় মাটি আছে। কিন্তু আমরা যখন সিতে যাচ্ছি তখন কিন্তু মাটির তলার বেসটা যেহেতু ফ্লুইড, ন্যাচারালি আমরা কিন্তু ইনসিকিউর হয়ে যাই। তারপরেও কবি বলছেন দ্যাট হি উড লাইক টু হ্যাভ আ টল শিপ। তাহলে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। লোনলি সি, এই যে লোনলি সি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হোয়াই? বিকজ দ্য সি ক্যানট বি লোনলি। মানুষ লোনলি হতে পারে, সি কী করে লোনলি হবে? তার মানে সিকে পার্সনিফাই করা হচ্ছে, এটাকে বলা হয় পার্সনিফিকেশন। তাহলে টু দ্য লোনলি সি, অ্যান্ড তাহলে দ্য ভেরি ওয়ার্ড লোনলি helps us to find that the sea has been personified. And all I ask is a tall ship and a start to steer her by. এই স্টারটা, what does it refer to? It refers to the pole star. আর এই যে her, the very pronoun her refers to the ship itself. তাহলে খেয়াল করো, sea personified আবার shipও personified. And the wheels kick and the wind strong and the white sails shaking and a grey mist on the sea's face and a grey dawn breaking. তাহলে wheels kick, wind song, white sail, আবার sails shaking। এখানে দেখো, এখানে একটা অদ্ভুত ধরনের অলংকার ইউজ করছেন, মানে রেটরিক ইউজ করছেন কবি। এটাকে বলা হয় অ্যালিটারেশন, অর্থাৎ বাংলায় আমরা বলি অনুপ্রাস। এবার এই অনুপ্রাসটা কিভাবে দেখো, একটা হচ্ছে হুইলস কিক, উইন্ড সং, তাহলে ডাব্লু ডাব্লু ডাব্লু, এটা হয়তো সাধারণত অনুপ্রাস বলা হয় যদি পরপর ইউজ করা হয়। যেরকম ধরো ফরেস্ট স্পার্নি ফ্লোর, এফ 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 পরপর তিনটে ইউজ হলো, এখানে হয়তো তা হয়নি, কিন্তু একই লাইনের মধ্যে ইউজ হচ্ছে হুইলস কিক, উইন্ড সং, হোয়াইট সেলস শেকিং। আবার একই রকমভাবে দেখো সং, সেল, শেকিং, এই জায়গাটা দেখো আবার একটা অ্যালিটারেশন হচ্ছে। এস সাউন্ডিং ওয়ার্ডসকে ইংরেজিতে বলা হয় সিবিল্যান্ডস। In that case, it is called sibilantic alliteration. আচ্ছা, তাহলে and the wheels kick and the wind song and the white sails shaking and a grey mist on the sea's face. ধরো sea's face, sea তাহলে personified, sea কি ফেস হয়? খুব সহজ প্রশ্ন না। দ্যাট মিনস দ্য পোয়েট রেফার্স টু দ্য ওয়াটার সারফেস অ্যান্ড সিজ ফেস রেফার্স টু দ্য ওয়াটার সারফেস, নাথিং এলস। অ্যান্ড আ গ্রেট ডন ব্রেকিং, দ্যাট মিনস হোয়েন ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু হ্যাভ দ্য জার্নি? দ্য পোয়েট ওয়ান্টস টু হ্যাভ দ্য জার্নি অ্যাট দ্য ভেরি ডন। অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং। I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. তাহলে ফার্স্ট স্ট্যান্ডায় দেখো কি বলেছিল, I must go down to the seas again, to the lonely sea and the sky. That means the poet is trying to refer to the lonely sea and the sky. In the second stanza, he claims that the call of the running tide is a wild call and a clear call. That means it clearly calls the poet, it summons the poet to be on the sea, and it's an undeniable call that may not be denied. Means
যাকে অস্বীকার করা যায় না, দ্যাট মিনস ইট ইজ অ্যান undeniable call, it's an irresistible call. And all I ask is a windy day with the white clouds flying. তাহলে windy day মানে কি, প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে, and the white clouds flying. দেখো নর্মালি বলা হয় clouds are floating, but here we find that the clouds are flying. তার মানে কি যে কবি ফ্লোটিং টাইপকেই বলতে চাইছেন ফ্লাইং, যেহেতু ফ্লাইং কেন, দেখো ফ্লাই করে কারা, পাখিরা, the birds are supposed to fly, but here we find that the clouds being dissipated by the strong wind, the clouds are found to be flying, and the flung spray and the blown spume and the seagulls crying. তাহলে flung spray, blown spume মানে সাদা ফেনা, যেটা মানে সমুদ্রের মধ্যে দিয়ে, মাঝ সমুদ্র দিয়ে গেলে প্রচণ্ডভাবে, এমনিতে পুরীতে গেলে বা দীঘায় গেলেও তোমরা প্রচুর ঢেউ দেখতে পাও, তাই সেটা তো আমরা পাড়ে বসে দেখি, কিন্তু জাহাজে করে গেলেও কিন্তু প্রচুর ফেনা দেখা যায় যদি জাহাজটা বেশ ভালো স্পিডে চলে। তাহলে ফ্লাং স্প্রে অর্থাৎ যে স্প্রেটা, স্প্রে মিনস ফোমস, যেটা চারপাশে ছিটকে যাচ্ছে, অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, তাই সি গার্লগুলো উড়ে বেড়াচ্ছে। I must go down to the seas again to the vagrant gypsy life. That means the poet would like to embrace the life of a nomad, of a gypsy. To the girl's way and the whale's way. এই যে গার্লস ওয়ে, তখন ধরে আমাদেরকে শুনছো, তোমরা নোট ডাউন করছো তো, স্যার কিন্তু প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে দিচ্ছে, এবং অবশ্যই প্রোজ নিয়ে আলোচনা করবে, এবং পোয়েমে যদি কিছু বাকি থেকে থাকে তা নিয়েও আমরা আলোচনা করব। ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। ব্রেকের পর ফিরলাম কোচিং ক্লাসে। তোমরা যারা রয়েছো তারা নিশ্চয়ই নোট ডাউন করছো স্যার যা বলছেন। স্যার, আমরা পোয়েমে আছি, তো সেক্ষেত্রে পোয়েমে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কত নম্বরে, এবং কিভাবে অ্যান্সার দিলে পড়ুয়ারা তারা মার্কস অনেক নিতে পারবে? আচ্ছা, ঠিক আছে। প্রথম হচ্ছে যে প্রশ্ন মাধ্যমিকের ক্ষেত্রে তিনটে ভাবে আসে। একটা হচ্ছে এমসিকিউ, দ্যাট মিনস টিক মার্ক, টিক দেবে এবং তার তলায় একটা জায়গা থাকবে, সেখানে আনসারটা লিখে দিতে হয় উইথ দ্য প্রপার নাম্বার। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে এসএকিউ। এসএকিউ এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে 1 নম্বরের, একটা হচ্ছে 2 নম্বরের। এছাড়া আছে কজ অ্যান্ড এফেক্ট বা মূলত কমপ্লিট দ্য সেন্টেন্স বা কজ অ্যান্ড এফেক্ট। কমপ্লিট দ্য সেন্টেন্সের ক্ষেত্রে ইনফরমেশনটা কিন্তু হুবহু বই থেকে টুকতে হয়, অর্থাৎ যেই টেক্সটটা তোমায় দেওয়া আছে সেই টেক্সটটা থেকে তুমি সিম্পলি ইনফরমেশনটা লিখে দিলেই ইউ উইল গেট মার্কস। কিন্তু পাশাপাশি যদি তোমাকে বলা হয় 2 নম্বরের এসএকিউ, অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন 2 নম্বরের করতে, ইন দ্যাট কেস তোমায় কিন্তু নিজেকেও কিছু লিখতে হবে। আচ্ছা, যদি আমরা একটু ধরে যাই, সাপোজ 1 নম্বরে, সেক্ষেত্রে আমরা যে পোয়েম পড়ছি সি ফিভার, সেক্ষেত্রে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে যদি একটু সাজেস্ট করেন? আচ্ছা, যেরকম ধরুন এই প্রশ্নটা, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু স্টিয়ার দ্য শিপ। আচ্ছা, তাই হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু স্টিয়ার দ্য শিপ? দ্য পোয়েট ওয়ান্টস দ্য পোল স্টার টু স্টিয়ার দ্য শিপ। What kind of day does the poet prefer for sailing? The poet prefers a windy day with white clouds floating for sailing. আচ্ছা, অর্থাৎ আমি একটা সেন্টেন্সে আনসার দেবো, কিন্তু আনসার মাস্ট বি পারফেক্ট। ওকে। আচ্ছা, at what time of the day does the poet wish to go down to the sea? The poet wishes to go down to the sea at dawn. একই রকমভাবে যদি এই প্রশ্নটা আসে যে হাউ ডাজ দ্য পোয়েট পার্সনিফাই দ্য শিপ, তাহলে বলতে হবে বাই ইউজিং দ্য প্রোনাউন হার ইন লাইন নাম্বার 2 দ্য পোয়েট হ্যাজ পার্সনিফাইড দ্য শিপ। ওকে। আবার একই রকম হোয়াট ইজ মেন্ট বাই আ টল শিপ? আ শিপ মানে এখানে বলতে হবে দ্য এক্সপ্রেশন আ টল শিপ রেফার্স টু আ শিপ দ্যাট উইল প্রোভাইড দ্য পোয়েট আ কজ অফ আ সেন্স অফ সিকিউরিটি and rather a sense of security to be in the sea. আচ্ছা, এইভাবে মানে এগুলো হচ্ছে 1 নম্বরে। হ্যাঁ, 1 নম্বরের ক্ষেত্রে মনে রাখতে হবে পয়েন্ট শুড বি ভেরি লজিক্যালি সাবস্টেন্সিয়েটেড। আচ্ছা, তার উপরেই মার্কসটা আসবে, এবং ইনফরমেশন মাস্ট বি কারেক্ট। ইনফরমেশনটা যদি ঠিক না থাকে তাহলে মার্কসটা পাওয়া যাবে না। আচ্ছা,
আর যদি এবার 1 নম্বর থেকে 2 নম্বর দিকে আসি, 2 নম্বরে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে? আচ্ছা, 2 নম্বরে যেরকম ধরো এইটা যে হাউ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু এনজয় এট দ্য এন্ড অফ হিজ জার্নি, যে এট দ্য কমপ্লিশন অফ দ্য জার্নি দ্য পোয়েট ওয়ান্টস টু হ্যাভ আ কোয়াইট স্লিপ, আ সুইট ড্রিম, তিনটে পয়েন্ট কিন্তু, আ কোয়াইট স্লিপ, আ সুইট ড্রিম along with a happy tale from his co-mariner. ওর co-mariner বা কম্প্যানিং সেলার তার থেকে একটা সুন্দর গল্প শুনতে চাইছে, একটা কোয়াইট স্লিপ চাইছে আর সুইট ড্রিম চাইছে। আচ্ছা, একই রকম ভাবে যদি বলা হয় যে এই প্রশ্নটা মাঝে মাঝেই আসে, কারণ আজকাল বাচ্চারা দেখা যায় যে খুব বেশিরভাগ সময় তারা নোট পড়ে আর এসব পড়ে, যার ফলে যে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, হ্যাঁ কিছুই না, সি ফিভার বাই জন মেসফিল্ড এটা লিখলেই কিন্তু 2 পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, বা এই প্রশ্নটা যে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর বিফোর স্টার্টিং হিজ ভয়েজ, দ্য পোয়েট আস্কস ফর আ টল শিপ, এটা একটা পয়েন্ট। একটা হচ্ছে অ্যান্ড প্রবাবলি হি উড লাইক টু বি গাইডেড বাই দ্য পোল স্টার। আচ্ছা, তার মানে প্রশ্ন এবং উত্তর দুটোর মধ্যে যেন সামঞ্জস্য থাকে। আর হোয়াট ইজ মেন্ট বাই আ whetted knife? Whetted knife কি? দ্য চিলিং সেন্সেশন অফ দ্য ব্লো অফ দ্য কোল্ড উইন্ড seems to the poet a blow of sharp knife, and it refers to the whetted knife. এই ধরনের প্রশ্ন। মানে স্যার একটা বিষয় কি পরিষ্কার হলো যে পাঠ্যপুস্তক মানে বইটা খুব ভালোভাবে পড়তে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে যারা আমাদের সঙ্গে রয়েছে নিজেদের যে টেক্সট বুকটা সেটা খুব ভালোভাবে পড়তে হবে, তাহলে ওই ছোট ছোট যেহেতু নাম্বার 1, 2 নম্বর সেটা খুব ইজিলি এবং সঠিকভাবে উত্তর দেওয়া যাবে এবং নম্বরও পাওয়া যাবে, তাই তো স্যার? একদম, একদমই তাই। আচ্ছা, এই 1, 2 নম্বরে তো সাজেস্ট করলেন, সেক্ষেত্রে যদি আমরা জানি যারা পড়ুয়ারা রয়েছে তারা তখন যেহেতু বাড়িতেই রয়েছে, সেক্ষেত্রে খুব ইজিলি তারা কিভাবে এই পোয়েমকে তারা নিজেদের মধ্যে একেবারে প্রিয় করে নিতে পারবে এবং খুব ইজিলি তারা মনে রাখতে পারবে, কোনো কি ট্রিক্স বা টিপস আছে? না, এটা তো এমনি খুব ছোট্ট পোয়েম একটা, যার ফলে ওই রকম কোনো টিপস নেই, কিন্তু মোটামুটি যদি খুব খুঁটিয়ে বইটা পড়ে তাহলেই কিন্তু, আর একটু যদি টেস্ট পেপার সলভ করে তাহলে খুব সহজে ওরা কিন্তু মনে রাখতে পারবে। কারণ যে পয়েন্টগুলো আমি এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, এই যে টল শিপ বা স্টিয়ার হার বাই বা এই যে ইটস আ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, এই জায়গাগুলোর উপর থেকেই প্রশ্নগুলো আসে। প্রশ্নগুলো কিন্তু মোটামুটি যেহেতু ক্লাস 10 একদমই বাচ্চা এরা, সুতরাং এদের কিন্তু প্রশ্নটা দেওয়া হয় পুরোপুরি টেক্সচুয়াল, এবং টেক্সট থেকে যদি ওরা আনসার লেখে দে ক্যান গেট ভেরি গুড মার্কস। আচ্ছা, একটা তো পাঠ্যপুস্তক অর্থাৎ টেক্সট বুকটা খুব ভালোভাবে পড়তে হবে, আরেকটা কি ভাইটাল যে স্পেলিং গুলো খুব মন দিয়ে একটু লিখে পড়লে ভালো হয়। ভীষণই ভাইটাল, কারণ যদি স্পেলিং গুলো গন্ডগোল করে তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। হয়তো 1 নম্বরের প্রশ্নে মার্কস কাটার জায়গা নেই তাই কাটা যাবে না, কিন্তু 2 নম্বরের প্রশ্নে কিন্তু 2-এ 1 হয়ে যাবে খুব ইজিলি। এবং সিনট্যাক্স, যদি সিনট্যাক্স ভুল হয় ইন দ্যাট কেস অলসো মার্কস উইল বি ডিডাক্টেড, নাম্বারটা অনেকটা কমে যাবে। এবং হয়তো এমন বোঝা যাচ্ছে আনসারটা দিয়েছে কিন্তু আনসারটার মধ্যে কোনো মাথা মুন্ডু নেই, ইন দ্যাট কেস হি অর শি উইল গেট 0। রাইট। এখানে একটা জিনিস শুধু বলে দিই যে অনেক সময় ট্রু অ্যান্ড ফলস ওদের দেয়, ট্রু অ্যান্ড ফলসের সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট থাকে। এই ট্রু অ্যান্ড ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট এগুলো কিন্তু ভীষণভাবে ইন্টার রিলেটেড। অর্থাৎ ট্রু অ্যান্ড ফলস যদি ভুল হয় তাহলে সাপোর্টিং সেন্টেন্স বা সাপোর্টিং ফ্রেজ ঠিক হলেও কোনো মার্কস নেই। ভীষণ কেয়ারফুলি ওই ট্রু অ্যান্ড ফলসটা লিখতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টটাকে ম্যাচ করতে হবে। আচ্ছা, only then they can get 2 out of 2, otherwise not. তাহলে এই যে সাজেশনগুলো স্যার দিচ্ছে সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে বলাই যায় যে একদম পুরো নম্বরই তোমরা পেতে পারবে এক্সামে, তাই তো স্যার? আর পোয়েম নিয়ে তো আলোচনা হলো, এবার একটু প্রোজের দিকে যাই। ঠিক আছে, দ্য ক্যাট নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, দ্য ক্যাট যে এটার লেখক হচ্ছেন অ্যান্ড্রু বার্টন পেটারসন। এটা অদ্ভুত জিনিস যে ক্যাটের ক্ষেত্রে আমরা কিন্তু নর্মালি এই সত্যি কথা যে এই জিনিসটা পড়ানোর আগে আমিও বোধহয় ক্যাটকে এত মন দিয়ে ভাবিনি বা এত মন দিয়ে দেখিনি। হ্যাঁ, এখানে 3টে ইউনিটে তোমাদের এই পিসটা ভাগ করা আছে, কিন্তু এখানে প্রথমেই বলা হচ্ছে যে নর্মালি আ ক্যাট ইজ ফাউন্ড টু বি কোয়াইট unintelligent and a dull creature, and it doesn't care for anything except mice and milk, and it remains quite at ease. But on the fall of evening, it is found that the cat is trying to express himself or herself, and
he appears to be an athlete, an acrobat and a grim fighter. এই তিনটে পয়েন্ট, একটা হচ্ছে অ্যাথলেট, একটা অ্যাক্রোব্যাট, একটা গ্রিম ফাইটার। এবং অনেক সময় মানে এখানে দেখো ইউনিট 1-এ লেখক বলছেন যে টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডাম। দ্যাট মিনস ইন অর্ডার টু do away with a sense of boredom, it looks on to the mouse hole, or it simply lopes away about the house. But with the fall of evening, we find that it's quite it establishes itself as a grim fighter, and almost the author has compared the cat to the King Arthur's knights. That means they are so adventurous in their aptitude. Now in unit 2, you will find that how the cat would like to have his share of food either from the family members or from the guest. And though the guest may appear to dislike the cat and he would like to kick him out of the window, he dares not do it, and being pampered by the family members, the cat may simply get a share of his food from the guest, because the guest has already been served the best part of food and available in the family at that very moment, and therefore the cat would like to have a share of it. He or she would like to have something out of it from the guest's dish, and he is also careful enough to take the food from the guest, and to keep a safe distance to save himself from the boot of the guest, he simply goes to a corner to enjoy the food. In the third section, we find that on the fall of evening, the cat is trying to stretch himself to find out his kindred. He calls the kindred, and with a great army, he would like to have some adventurous, I should say some adventurous feasts to enjoy that every tidbits of life. স্যার দ্য ক্যাট নিয়ে আমরা আরো পড়বো, এবং অবশ্যই কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তাও জানবো আপনার কাছ থেকে। তবে সবই একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকো। ফিল্ম ব্রেকের পর কোচিং ক্লাসে ইংরেজি নিয়ে পড়ছি আজ আমরা, এবং প্রোজ দ্য ক্যাট নিয়ে আমাদের আলোচনা পড়াশোনা তো হচ্ছে। স্যার রয়েছেন, স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার আরো কিছুটা অংশ বাকি রয়েছে প্রোজে দ্য ক্যাটে, তাহলে আমরা পুরো ক্যাট শেষ করি, তারপর আমরা কোশ্চেন এবং অ্যান্সারে যাব। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে when they go to the backyard, how do the cats behave? আর লাস্ট পার্টে যেটা লেখক বলতে চাইছেন যে আমরা নর্মালি জানি এটা বেড়ালের একটা খুব অদ্ভুত স্বভাব, যে ওরা মানে জায়গা ছেড়ে যেতে চায় না। মানুষ যদি চলেও যায়, ওরা জায়গা ছেড়ে চলে যেতে চায় না। তাই এটার খুব সুন্দরভাবে অর্থাৎ দেখাচ্ছেন যে কেন যায় না, বিকজ হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি। নতুনভাবে জিওগ্রাফিটা, একটা নতুন লোকেশানে গেলে তার নতুনভাবে বন্ধুত্ব পাঠাতে হবে, নতুন জিওগ্রাফি চিনতে হবে, তাই জন্যে ক্যাটটা যেতে চায় না। এই হচ্ছে লেখকের যুক্তি। এই হলো মোটামুটিভাবে 3টে ইউনিটের সিনপসিস। আচ্ছা, এবার আমরা বোধহয় বেটার প্রশ্নে চলে যাওয়া বেটার হবে। তাহলে দ্য ক্যাট থেকে এবার মানে পড়ুয়ারা যারা রয়েছে তাদের সকলেরই এক প্রশ্ন, যে কি কি ধরনের প্রশ্ন আমরা পরীক্ষার হলে গিয়ে পাবো, বা কি কিভাবে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। এখানেও ওই প্রশ্নের ধরনটা একই, এমসিকিউ আর এসএকিউ, এছাড়া কজ অ্যান্ড এফেক্ট বা ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টু গিভ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, 1 নম্বরের প্রশ্নের মধ্যে যেরকম এইটা, যে হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য ইন্টেলিজেন্স অফ দ্য ক্যাট। উত্তরটা হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু বলাই হয় যে আনসার ইন আ সিঙ্গল সেন্টেন্স, একটা সিঙ্গল সেন্টেন্সে কিন্তু আনসারটা দিতে হবে। তাহলে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আ ডাল অ্যান্ড আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। বা এইটা, হোয়েন শুড ওয়ান ওয়াচ দ্য ক্যাট টু সি হিজ রিয়েল ক্যারেক্টার। তাহলে কোন সময় ক্যাটটাকে রিয়েল ক্যারেক্টারে পাওয়া যায়? উইথ দ্য ফল অফ ইভিনিং ওয়ান ক্যান ফাইন্ড দ্য ক্যাট টু have his real character.
why does the cat retire to a safe distance from the guest? উত্তরটা আমি একটু আগে পড়ানোর সময় এটা বলেছিলাম যে টু এসকেপ দ্য কিক অফ দ্য গেস্ট, টু এসকেপ দ্য বুট অফ দ্য গেস্ট, দ্য ক্যাট রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট। Why is the cat particularly civil to the guest? The cat is particularly civil to the guest to get a share of the best food likely to be offered to the guest. তার মানে ও কিন্তু একটা জিনিস চাইছে যে যে খাবারটা গেস্ট পেয়েছে সেখান থেকে কিছুটা শেয়ার ওর চাই। Who are the enemies of the cat? এটা হচ্ছে dogs and small boys with stones. They are found to be the enemies of the cat. এগুলো গেল এক নম্বরে। এই ধরনের প্রশ্নগুলো তোমরা পাবে পরীক্ষা হলে, তাই এই ধরনের প্রশ্ন তো রয়েছে, পাশাপাশি 2 নম্বরও ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে 2 নম্বরের ক্ষেত্রে কি কি ধরনের প্রশ্ন? 2 নম্বরের ক্ষেত্রে আসতে পারে যে হোয়াট ডাজ দ্য ক্যাট ডু থ্রু আউট দ্য ডে। উত্তর হচ্ছে দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, একটা পয়েন্ট। টেকিং এভরিথিং ইজি, 2 নম্বর। থার্ড হচ্ছে অ্যালাউইং হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। ফ্যামিলি মেম্বার্স তাকে নিয়ে খুব মাতামাতি করছে, তাতেই সে খুশি, আর কিছুই চায় না। আরেকটা কাজও করে, কি করে যে ইট লুকস অ্যাট দ্য মাইস হোল ফর অ্যান আওয়ার অর টু। অনেক সময় বসে থাকে, 1-2 ঘন্টা ধরে ইঁদুরের গর্তর দিকে তাকিয়ে বসে রইল, তারপরে আবার অন্য জায়গায় চলে গেল। আচ্ছা, আবার এই প্রশ্ন আসে যে হোয়াই ডাজ দ্য ক্যাট ওয়াচ আ মাউস হোল। এইখানে কিন্তু আনসারটা খুব ছোট, এটা হতে পারে 2 নম্বরের প্রশ্ন, কিন্তু এটা কিন্তু একেও আসে, 2এও আসে। সেক্ষেত্রে কিন্তু হয় যে টু ডু অ্যাওয়ে উইথ হিজ বোর্ডাম দ্য ক্যাট ওয়াচেস আ মাউস হোল। আচ্ছা, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু অন দ্য টপ অফ দ্য শেড। এটা ইউনিট 3 থেকে বলছি তোমাদের, যে অন দ্য টপ অফ দ্য শেড দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, রেক্স হিজ ক্লজ থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ অ্যান্ড স্ট্রেচেস হিমসেলফ টু চেক whether his muscles are in proper order to work properly. Proper order বললাম, to work. আবার ধরো এরকম প্রশ্ন আসতে পারে যে how does the cat manage a share of food from the guest? যেহেতু 2 নম্বর আছে, after being tired of guests patting instead of giving food, the cat puts up his claw and simply firmly wrecks the guest's leg so that the guest would be bound to give a share of his food to the cat, though he does not want to do so. Being inspired by the family members, he is bound to do so. এই ধরনের প্রশ্নগুলো 5এও আসে, 2 নম্বরেও আসে। আচ্ছা, 2 নম্বরে 1 নম্বরে কি কি ধরনের প্রশ্ন আসে তা তো তোমাদেরকে আমরা জানালাম। তবে তোমরা যারা আমাদের সঙ্গে কোচিং ক্লাসে রয়েছো, এখনো যাদের কিছু ডাউট রয়ে গিয়েছে, তারা আমাদেরকে সরাসরি ফোন করতে পারো। ফোন নম্বর আরও একবার জানিয়ে দিচ্ছি, জানি তোমাদের মুখস্থই আছে, তাও 66202325, আরও একটা নাম্বার 66202326। এই 2টি ফোন নাম্বার ইতিমধ্যে আমরা খুলে দিয়েছি, তোমরা সরাসরি ফোন করতে পারো। স্যার রয়েছেন, তোমাদের যা ডাউট রয়েছে তা এখনই এই মুহূর্তে ক্লিয়ার হয়ে যাবে। আমরা ফোন কল খুলে দিয়েছি স্যার, ফোন আমাদের কাছে আসবে, কিন্তু তার আগে আরও কিছু কিছু প্রশ্ন থেকে যায়। আপনি যেমনটা বললেন যে 1 নম্বর, তারপরে 2 নম্বরে, এছাড়াও আরও কি কি ধরনের কোশ্চেন সাজেস্ট? এছাড়া হচ্ছে ওই 2 নম্বরের মধ্যে ট্রু ফলস এর ব্যাপারটা খুব সাংঘাতিক, যেমন পোয়েমের ক্ষেত্রে। হ্যাঁ, পোয়েমের ক্ষেত্রে একইভাবে ট্রু ফলসের যদি সাপোর্টিং স্টেটমেন্টটা ভুল হয়, তাহলে কিন্তু ট্রু বা ফলসের মার্কসটা হয়তো পাবে যদি সঠিক হয়, কিন্তু যদি সাপোর্টিং স্টেটমেন্ট বা ফ্রেজ ভুল হয়, তাহলে কিন্তু ওইটার জন্য 0 হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু ছাত্রদের ভীষণভাবে মনে রাখতে হবে, যে ট্রু ফলস যদি ভুল হয়, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক হলেও কিন্তু সে মার্কস পাবে না। সাপোর্টিং স্টেটমেন্ট যদি ঠিক হয় এবং ট্রু ফলস ঠিক হয়, তবেই সে 2-এ 2 পাচ্ছে, না হলে নয়। শুধু ট্রু ফলস যদি ঠিক হয়, তাহলে সে 1 পাবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট ভুল হলে 0 পাবে। কিন্তু উল্টোটা যদি হয়, অর্থাৎ ট্রু ফলসটা ভুল, সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক, তাহলে কিন্তু কোনো নম্বর নেই, তাহলে কিন্তু সে 0 পাবে। আচ্ছা, কারণ এটা বোর্ডেরই নিয়ম, কেমন? আচ্ছা, এছাড়া কজ অ্যান্ড এফেক্ট অনেক সময় প্রশ্ন আসে, যে কোনটা কজ কোনটা এফেক্ট, এটা একটা হয়। আর প্রশ্ন আসে যে ওই সাপ্লাই ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন, ওখানে কিন্তু ইনফরমেশনটা যদি কারেক্ট হয় তাহলেই মার্কস পাওয়া যায়। ওখানে কিন্তু মানে ওয়ান শুডন্ট রাইট এনিথিং অন হিজ অর হার ওন,
নিজেকে কিচ্ছু লেখার দরকার লাগে না, জাস্ট ও ডিরেক্ট যদি যে টেক্সটের অংশটা দেওয়া হয়ে গেছে মানে প্রিন্টেড মেটেরিয়াল হিসেবে ওদের কাছে রয়েছে, ওই প্রিন্টেড টেক্সটটাকে যদি ওরা ইউজ করে তাহলেই সেটা যথেষ্ট। আচ্ছা, এক্ষেত্রে তো স্যার মানে পোয়েমে যেমন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, প্রোজের ক্ষেত্রেও তো মানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াটা অত্যন্ত দরকারি, ভীষণই দরকার। এবং এক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যদি সিনট্যাক্স ভুল হয় অর্থাৎ আনসারটা কি দিয়েছে বোঝাই গেল না, তাহলে কিন্তু কোনো মার্কস নেই। তাহলে কিন্তু মানে একটু স্পেলিংয়ের দিকটা তোমরা ভীষণ কেয়ারফুল থাকবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে একটা জিনিস দেখবে, যদি সম্ভব হয় একটু সিনট্যাক্সটা সঠিক লিখতে, অর্থাৎ শর্ট সেন্টেন্স লেখো, শর্ট সিম্পল সেন্টেন্স লেখো। ইট মাস্ট নট বি কমপ্লেক্স, ইট মাস্ট নট বি কম্পাউন্ড, অ্যান্ড দিয়ে জোরবার কিচ্ছু নেই, ছোট সেন্টেন্স করো কিন্তু কারেক্ট করো, মিনিংফুল শর্ট সেন্টেন্স একেবারে পাঠ্য দ্যাট উইল হেল্প ইউ আ লট। রাইট স্যার, আমাদের সঙ্গে পড়ুয়া রয়েছেন একজন মুর্শিদাবাদ থেকে, অর্ণব রায়। অর্ণব, তোমার প্রশ্ন বলো। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট? আচ্ছা আচ্ছা, শুনতে থাকো। আচ্ছা, এটা তো একদম তোমাদের ইউনিট 2তেই পাবে যে primarily the cat is particularly civil to the guest, and when he receives the piece of fish he simply moves away to a corner of the room in order to enjoy it, so that it can avoid the boot of the guest. কারণ গেস্ট তোকে দিতে চাইছে না, গেস্ট দিতে না চাইলেও যেহেতু ও ওই রেকিং করছে, প দিয়ে রেক করছে তার পায়ে, সুতরাং সে বাধ্য হচ্ছে দিতে। এবং বিং ইনস্টিগেটেড বাই দ্য ফ্যামিলি মেম্বার্স, তারা এমনি প্যাম্পার করছে ক্যাটটাকে, সুতরাং গেস্টের ইচ্ছে না হলেও সে দিতে বাধ্য হচ্ছে। সুতরাং উত্তরটা কিন্তু যে দ্য ক্যাট টেক্স দ্য ফিশ অ্যান্ড সিম্পলি গোজ টু আ কর্নার অফ দ্য রুম ইন অর্ডার টু এনজয় ইট। স্যার, আরো একজন কলার রয়েছেন, পড়ুয়া রয়েছেন বহরমপুর থেকে, দেবাদিত্য হালদার। দেবাদিত্য, তোমার প্রশ্ন বলো। হ্যালো। হ্যাঁ, তোমার প্রশ্ন বলো। আমার নাম দেবাদিত্য হালদার। আমি বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ স্কুলের ছাত্র। আচ্ছা, আমার প্রশ্নটি হলো, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু? আচ্ছা, টু দ্য গেস্ট। শুনতে থাকো। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট। অ্যান্সার পেয়ে গিয়েছ। স্যার, যে নিয়ে আমরা আলোচনা করছিলাম যে পাঠ্যপুস্তক তো অবশ্যই পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেক্ষেত্রে শুধু কি পাঠ্যপুস্তক নাকি রেফার কিছু বুক পড়াও দরকারি আছে? এই ক্লাস 10 এর ক্ষেত্রে কোনো রেফারেন্স বই পড়ার দরকার নেই, শুধু যদি পাঠ্যপুস্তকটাকে ওরা খুব ভালো করে পড়ে এবং খুব খুঁটিয়ে পড়ে, আর যদি ওই টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করে, দ্যাট উইল ডু ইজিলি ওয়ান ক্যান গেট অ্যাবাভ 90। আচ্ছা, মানে টেস্ট পেপারটাও একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করছে। অবশ্যই অবশ্যই, তার কারণ হচ্ছে টেস্ট পেপারটাকে যদি ওরা সলভ করে তাহলে ওরা দেখতে পাবে একই প্রশ্ন বিভিন্নভাবে কত স্কুলে করা হয়েছে। ন্যাচারালি প্রশ্নের ধরনটা ওরা বুঝতে পারবে যে এই প্রশ্নটারও যে আনসার, এই প্রশ্নটারও একই আনসার, তার মানে একই প্রশ্ন দুভাবে করা হয়েছে বা তিনভাবে করা হয়েছে। এই এক্সপোজারটা কিন্তু ছাত্রদের ক্ষেত্রে ভীষণ দরকার। আরো একজন পড়ুয়া রয়েছেন শিলিগুড়ি থেকে, মানস ঘোষ। মানস, তোমার প্রশ্ন বলো। হ্যালো ম্যাম। হ্যাঁ, হ্যালো, প্রশ্ন বলো। এখানে সি ফিভার কবিতা থেকে কবি বলেছেন হুইল কিক, এটা দিয়ে কবি কি বলতে চেয়েছেন? আচ্ছা আচ্ছা, শুনতে থাকো। ঠিক আছে। হ্যাঁ, অ্যান্ড দ্য হুইলস কিক, হুইলস কিক বলতে যে হুইলটা প্রপেলার, যেটা সেই প্রপেলারের যে হুইলটা, ইট স্ট্রাইকস এগেনস্ট দ্য রাফ ওয়েভস অফ দ্য সি, এটাকে বলা হয় হুইলস কিক। আচ্ছা, অ্যান্সার পেয়ে গিয়েছো মানুষ। স্যার, আরো একজন রয়েছে, মোহনা মাথুর শ্রীরামপুর থেকে রয়েছে, তোমার প্রশ্ন বলো। আমার প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ দি অথর ডেসক্রাইব এ ক্যাট? এটাকে নিজের ভাষায় লিখতে গেলে কি করে লিখবো? আচ্ছা, শুনতে থাকো। আচ্ছা, দেখো, ডেসক্রাইব আ ক্যাট, ডেসক্রাইব বলতে এমনি কোনো ফিজিক্যাল ডেসক্রিপশন তো দেওয়া হয়নি, এখানে তোমায় ক্যাটির যা যা কোয়ালিটিস বা ক্যারেক্টারিস্টিক্স সেগুলো তোমায় লিখতে হবে। তার মানে ক্যাটটা কি করে, ক্যাটটা সারাদিন ঘুরে বেড়ায়, ইট লোভস অ্যারাউন্ড দ্য হাউস, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে সে সারাদিনই প্রায় ইট রিমেন্স কোয়াইট অ্যাট ইজ। তার থার্ড হচ্ছে যে ইট ওয়ান্টস দ্য, মানে অ্যাটেনশন সিকার যাকে বলা হয়, ইট ওয়ান্টস টু গেট দ্য অ্যাটেনশন অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। ইউনিট 2তে গিয়ে আমরা কি পেলাম, যে ইট ওয়ান্টস টু হ্যাভ ইটস শেয়ার অফ ফুড ফ্রম দ্য গেস্ট বাই হুক অর ক্রুক, যেভাবেই হোক সে গেস্টের কাছ থেকে তার খাদ্যটা, কিছুটা ফিশ হোক বা যাই হোক,
সেটা আদায় করলো। আচ্ছা, এছাড়া কি থার্ড পার্টে কি আমরা দেখলাম যে দ্য ক্যাট কী করছে, সে লাফালাফি করছে অ্যান্ড ওই যে অ্যাক্রোব্যাট, ওই যে দেখো প্রথমেই ইউনিট 1-এর প্রথমেই লেখক বলে দিয়েছেন হি ইজ অ্যান অ্যাথলেট অ্যান্ড অ্যাক্রোব্যাট অ্যান্ড অ্যা গ্রিম ফাইটার। এই তিনটে হচ্ছে তার কোয়ালিটি। তার মধ্যে তার সিভিলিটি থাকছে ইন অর্ডার টু হ্যাভ অর ইন অর্ডার টু প্রকিওর দ্য পিস অফ ফিশ ফ্রম দ্য গেস্ট। তাছাড়াও কিন্তু ওর মূল কোয়ালিটি কিন্তু এই অ্যাথলেট, অ্যাক্রোব্যাট এবং গ্রিম ফাইটার। এবং আর্থুরিয়ান নাইটস, তাদের সঙ্গে কিন্তু ওকে কম্পেয়ার করা হচ্ছে। কিং আর্থারের যে রাউন্ড টেবিল কনফারেন্স বা তার যে নাইট, সেই নাইটগুলোর সঙ্গে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে ক্যাটকে। কেন করা হয়েছে? একটাই কারণে, যে ওরা যেরকম অ্যাডভেঞ্চারাস, ক্যাটও তেমনি অ্যাডভেঞ্চারাস। ইট উড লাইক টু হ্যাভ আ ফিস্ট অফ অ্যাডভেঞ্চার in order to enjoy life more sedaciously and more, I should say, in a more complex manner. যতটা সিম্পল ক্যাটকে দেখতে ততটা কিন্তু সিম্পল নয়, ও কিন্তু অনেক কমপ্লেক্সলি, রাদার উইথ মাচ কমপ্লেক্স নোশনাল পারসেপশনস অফ লাইফ ও কিন্তু চলে। অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ডাজন্ট লাইক টু লিভ দ্য প্লেস, দ্যাট মিনস দ্য হ্যাবিট্যাট where he gradually grows and develops himself. এই এতগুলো পয়েন্ট কিন্তু আসবে। এই প্রশ্নটা কিন্তু চট করে তোমাদের 2 নম্বরেও আসবে না। তার কারণ হচ্ছে এখানে খেয়াল করে দেখো 3টে ইউনিট থেকেই কিন্তু তোমার অনেকগুলো পয়েন্ট লিখতে হলো। একেবারে। আর তোমাদের আরো অনেক প্রশ্ন আমরা নেব, আর স্যার তো রয়েছেন আমাদের সঙ্গে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আরো একবার বলে দিই নম্বরটা 66202325, আরো একটা নাম্বার 66202326। এই দুটো নম্বর তোমাদের জন্য খোলা রয়েছে, তাড়াতাড়ি ফোন করো, স্যার রয়েছে। তবে এখন সময় হয়ে গিয়েছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকো। হ্যালো, হ্যাঁ ঈশানী, তোমার প্রশ্ন বলো। আমি ঈশানী নন্দী, হ্যাঁ, হেতিয়া উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আচ্ছা, প্রশ্ন আমার বলো প্রশ্ন তোমার। হলো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন্ট বাই গার্লস ওয়ে অ্যান্ড হোয়েলস ওয়ে ফ্রম দ্য পোয়েম সি ফিভার? আচ্ছা আচ্ছা, শুনতে থাকো স্যার। আচ্ছা, গার্লস ওয়ে আর ওয়েলস ওয়ে। গার্ল বলতে সিগাল। এবার খেয়াল করো, সিগালের তো কোনো পার্টিকুলার ডিরেকশন নেই, সে কিন্তু এলোমেলো যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আর হোয়েলও তাই, সে জলের মধ্যে দিয়ে, গাল ওড়ে বা সিগাল ওড়ে আকাশে, হাওয়াতে, আর হোয়েল যায় জলের তলা দিয়ে। তাহলে এটা বলতে কবি কী বোঝাতে চাইছেন? কবি বোঝাতে চাইছেন দ্যাট হি উড লাইক টু রোম about irresistibly. It's an irresistible desire and he would like to roam about almost like Ulysses. আমি একটু আগে তোমাদের ইউলিসিসের একটা রেফারেন্স দিয়েছিলাম, মনে আছে? সেই ইউলিসিসের রেফারেন্সের মতো, যে ইউলিসিস যেরকম সারা পৃথিবী ঘুরে বেড়াতে চেয়েছিলেন, এই আমাদের জন মেসফিল্ডও কিন্তু বা ন্যারেটারও কিন্তু সেইভাবেই ঘুরে বেড়াতে চাইছেন। তাই জন্যই বলছেন যে গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে। তাহলে গার্লস ওয়ে বা ওয়েলস ওয়ে বলতে দিয়ে উনি কি কোথায় যেতে চাইছেন? যে দ্য রিমোটেস্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ওয়েল বা গার্ল তারা তো রিমোটেস্ট পার্টেও ঘুরে আসে, যেটায় মানুষ হয়তো যেতে পারে না। হি উড লাইক টু বি ইভেন ইন দ্য রিমোটেস্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড টু এনজয় আ ফ্রি লাইফ লাইক এ নোম্যাড। এই হচ্ছে আনসার। আচ্ছা স্যার, দ্য ক্যাট নিয়ে যখন কথা হচ্ছিল, আপনি যেমনটা বলছিলেন 3টে ইউনিট আছে, 3টে ইউনিটে পড়তে হবে। সেক্ষেত্রে ঠিক কীভাবে পড়লে পড়ুয়ারা যারা রয়েছে তারা 3টে ইউনিট একেবারে খুব সহজ হয়ে যাবে তাদের কাছে? কোনো কি একটু সাজেশন দেবেন এই বিষয়ে? আচ্ছা, হ্যাঁ, প্রথম সাজেশন হচ্ছে যে ক্যাটের লেখক প্রথমেই বলে দিচ্ছেন যে দ্য ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। তাহলে এই ক্যারেক্টারগুলো কী কী উনি নিজেই পরে বলছেন, অ্যাথলেট, অ্যাক্রোব্যাট, গ্রিম ফাইটার, এই 3টে। তাহলে এই 3টে ছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যখন ক্যাট মানে সারাদিন কি করে, মাউসোলার দিয়ে তাকায়, অর্থাৎ কি যে কোয়ালিটিসগুলো, একটু আগে আমার একজন প্রশ্ন করেছিল যে কোয়ালিটিস অফ দ্য ক্যাট, সেই কোয়ালিটিগুলো বা ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি পরপর কেউ সাজিয়ে রাখে, তাহলেই কিন্তু ব্যাপারটা জলের মতো পরিষ্কার। তাহলে কিন্তু খুব সহজে, মানে 3টে ইউনিটেই 3টে কোয়ালিটি বা 3টে ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাই। এই 3টে কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক যদি সহজভাবে কেউ পরপর পয়েন্টস আকারে সাজিয়ে রাখে, তাহলে কিন্তু খুব সহজে
he or she can score marks. আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি যেমনটা বলছিলেন স্যার যে একই উত্তর হবে কিন্তু প্রশ্নটা একটু অন্যরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে, তো সেক্ষেত্রে এই বিষয়টা একটু কি নজরে রাখতে হবে যারা পড়ুয়ারা রয়েছে, যারা স্টুডেন্টরা রয়েছে? ভীষণভাবে, এবং এই কারণেই আমি বলেছিলাম যে টেস্ট পেপারটা খুব ভালো করে দেখতে, কারণ টেস্ট পেপারটাকে যদি ভালো করে কনসাল্ট করে খুব সহজে কিন্তু ওরা বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে পারবে এবং খেয়াল করলেই বুঝতে পারবে যে প্রশ্নগুলো ভিন্ন হতে পারে, উত্তর এক। এবং আমাদের যে টেক্সট বুকের মধ্যেও কিন্তু এই যে মানে বলা আছে যে কারেক্ট অল্টারনেটিভস অর্থাৎ এমসিকিউ, তারপর এসএকিউ যেখানে ইনফরমেশন দিয়ে চার্ট ফিলিং আছে, বা তারপরে ট্রু অ্যান্ড ফলস এবং তার সাপোর্টিং ফ্রেজ, এই জিনিসগুলো যদি অর্থাৎ টাস্ক টাইপ, যেটা টেকনিক্যালি বলতে গেলে টাস্ক টাইপ কিন্তু টেক্সট বুকের মধ্যেই প্রোভাইড করা আছে, তাহলে সেই টাস্ক টাইপটাকে যদি ওরা সিম্পলি ফলো করে এবং খুব অথেন্টিক্যালি দেখে তাহলে কিন্তু খুব সহজে অ্যান্ড মানে উইথ সিনসিয়ারিটি ইফ দে গো অন প্র্যাকটিসিং দে ক্যান ইজিলি স্কোর ভেরি গুড মার্কস। স্যার অনেক পড়ুয়ারা থাকে, তাদের একটু থাকে যে এই পোয়েম পড়বো বা এই প্রোজ পড়বো একটু বেছে বেছে, সেক্ষেত্রে আমরা আজকে যা যা পড়লাম অর্থাৎ পোয়েম এবং প্রোজ, এই দুটো পদ্য এবং গদ্য কতটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ পড়ুয়াদের জন্য? আচ্ছা, প্রথমে বলে রাখা ভালো যে এখন তো ক্লাস 10-এর পরীক্ষাটা ক্লাস 10-ই হয়, আগে 9-10 একসঙ্গে হতো, ওখানে একটা বাজবার সুযোগ ছিল, এখন কিন্তু ওইভাবে বেছে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই, তাহলে বিপদ। তবে হ্যাঁ, যেটা লাস্ট ইয়ারে এসে গেছে সেটা হয়তো মানে যেটা 2020-তে এসে গেছে সেটা হয়তো ইজিলি অ্যাভয়েড করা যায়, কারণ সাধারণত সেটা রিপিট হয় না। আচ্ছা, সেটা হয়তো কলেজ লেভেলে হয় কিন্তু মানে ইয়েতে হয় না, মানে স্কুল লেভেলে সেটা করা হয় না। আচ্ছা স্যার, আমরা যে প্রথমে পোয়েম পড়লাম সি ফিভার, আপনি যেমনটা বলছিলেন যে খুব ছোট পোয়েম, সেক্ষেত্রে অনেক সময় তো থাকে ছোট পোয়েম ঠিক আছে হয়ে যাবে পরে পড়বো এরকম একটা ভাব, সেক্ষেত্রে করলে কি কোনো রকম একটা সমস্যা হতে পারে পড়ুয়াদের জন্য? এটাই মারাত্মক সমস্যা হবে, মারাত্মক সমস্যা হবে। উই মাস্ট বি থরো এনাফ ইন রিগার্ড টু দ্য টেক্সট। খুব থরলি যদি আমরা না পড়ি তাহলে কিন্তু খুব প্রবলেম। সুতরাং ভীষণ মেটিকুলাসলি পড়তে হবে, সিনসিয়ারলি পড়তে হবে এবং ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে। কোনো ওয়ার্ড বাদ দিয়ে আমি পড়লাম, ও ঠিক আছে ওভারঅল একটা মিনিং বুঝলাম আর নোট মুখস্থ করে চলে গেলাম, তাহলে কিন্তু হবে না। কারণ এখনকার প্রশ্নের টেকনিক হচ্ছে ভীষণ টেক্সচুয়াল, আর ওই টেক্সচুয়াল প্রশ্নটা যখন আমরা মানে দিচ্ছি তখন কিন্তু আমরা ওই টেক্সচুয়াল আনসারটাই চাইছি, সেখানে কিন্তু তার ওভারঅল কম্প্রিহেন্সিভ নলেজ সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সেখানে কিন্তু আমরা দেখব টেকনিক্যালি এবং টেক্সচুয়ালি ও সঠিক আনসারটা লিখেছে কিনা, তাহলেই মার্কস। যদি না লিখে তাহলে যতই সে জানুক সে মার্কস তুলতে পারবে না। অর্থাৎ নোট পড়লে শুধু হবে না, পাঠ্যপুস্তক টেক্সট বুক অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, এই ছাড়া নাম্বার নেওয়ার কোনো রকম আদার কিন্তু ওয়ে আউট নেই, তাই তো স্যার? একদম, একদমই ঠিক। আচ্ছা, দ্য ক্যাট নিয়েও কথা হচ্ছে এবং পোয়েম নিয়েও কথা হচ্ছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয়, আপনি পড়ুয়াদের যখন আপনি ক্লাস নেন স্কুল বা কলেজে, কি সাজেস্ট করেন যে হ্যাঁ এই প্রশ্নগুলোর উপর একটু কি বেশি গুরুত্ব দেওয়া উচিত? এইরকম কোনো প্রশ্ন কি এখনো অবধি রয়ে গিয়েছে? হ্যাঁ, যেরকম সি ফিভারের টাইটেল, আমার মানে ব্যক্তিগত ধারণা যে সি ফিভারের টাইটেলটা কিন্তু বাচ্চাদের খুব ভালো করে বোঝা উচিত, কারণ ফিভার এমনিতে ফিভারিশ স্টেট মানে স্টেট অফ ইলনেস, কিন্তু সি ফিভার এখানে কিন্তু ফিভারটা ইন স্পাইট অফ বিং কোয়াইট ইনিমিক্যাল টু দ্য পোয়েট, এটা কিন্তু হি উড লাইক টু হ্যাভ দ্যাট ফিভার সো দ্যাট হি ক্যান রেসপন্ড টু দ্য সামন অফ দ্য সি অর সামন অফ দ্য টাইড, রানিং টাইড যেটা বলছে। হ্যাঁ, সুতরাং পুরো ইডিওলজিটাই কিন্তু দাঁড়িয়ে আছে সি ফিভারের উপর, যে যতই প্রবলেম হোক আমরা অনেক সময় কিন্তু চাই যে প্রবলেম হলেও উইড লাইক টু সারমাউন্ট ইট। স্যার, আপনি এতক্ষণ ধরে যা ভাবে বোঝালেন এত সহজ করে, আশা করা যায় যারা পড়ুয়ারা রয়েছে তাদের কাছে খুব সহজ হয়ে গিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং বোঝানোর জন্য। তাহলে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে আগামীকাল আমাদের কোচিং ক্লাসে কি থাকবে একবার দেখে নেওয়া যাক। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারে আমাদের বিষয় অঙ্ক, পরিমিতি, চোং ও গোলক এনে আমরা আগামীকাল কোচিং ক্লাসে বৃহস্পতিবার দিন আলোচনা করব এবং তোমাদের ফোন অবশ্যই নেব।